সামনেই রয়েছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। আজকের ভিডিওটি আমার সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের নিউট্রিশন বিষয়টি তাদের একাদশ শ্রেণীতে রয়েছে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউট্রিশন ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে একটা প্রশ্নপত্র। তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কাজেই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যাদের বিশেষ করে নিউট্রিশন বিষয়টি রয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার এই প্রশ্নগুলি প্রত্যেকটা দেখে যাও এবং পারলে এই প্রশ্নগুলিকে একবার প্র্যাকটিস করে যাও, তাতে তোমরা অনেকখানি উপকৃত হতে পারো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি হচ্ছে 35 নম্বরে, তোমাদের নিউট্রিশন পরীক্ষা 35 নম্বরের হবে এবং প্রশ্নপত্র যেহেতু সম্পূর্ণ স্কুল থেকে হবে, তাই আমি বলবো স্কুলের যে স্যার বা ম্যাম যিনি থাকবেন তাদের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে নেবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তা সত্ত্বেও আমি তোমাদের সামনে একটা মডেল প্রশ্নপত্র তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা বলছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই একেবারে দেখো, প্রথম যে প্রশ্ন আছে 1 নম্বর বলা হচ্ছে কোন খাদ্য উপাদানকে প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলে? অপশন এ শর্করা ও প্রোটিন, অপশন বি খনিজ লবণ ও ভিটামিন, অপশন সি ফ্যাট ও শর্করা, অপশন ডি প্রোটিন ও জল। 2 নম্বরটা বলেছে সঠিক ক্রমটি নির্বাচন করো। পুষ্টির পর্যায়ক্রমগুলি ক্রম অনুযায়ী সাজাও। এগুলোকে সাজাতে হবে পরপর, কোনটা আগে হয় তারপর কোনটা হয় তারপর কোনটা হয়, এরকম ভাবে। কি কি আছে? খাদ্য গ্রহণ, 2 নম্বর আত্তীকরণ, 3 নম্বর আছে বহিষ্করণ, 4 নম্বর আছে পরিপাক। এটা তোমাকে সম্পূর্ণভাবে করতে হবে। কি হয় এটা আমরা জানি নিশ্চয়ই, প্রথমে খাদ্য গ্রহণ হয়, তাই তো, তারপরে পরিপাক হয়, তারপরে আত্তীকরণ হয়, তারপরে বহিষ্করণ হয়। তো এটা তোমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাবে, তারপর যেটা সঠিক হবে এই চারটের মধ্যে সেটা তোমরা অ্যান্সার করবে। 3 নম্বর প্রশ্ন বিবৃতি দিয়েছে ও যুক্তি দিয়েছে। তো বলেছে বিবৃতি ও যুক্তি অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো। বিবৃতি দিয়েছে ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না, আর যুক্তি দিয়েছে ক্যান্ডি দেহের পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না, শুধুমাত্র শক্তি প্রদান করে। এবার তোমাকে এই বিবৃতি ব্যাখ্যা থেকে তোমাকে উত্তরটা দিতে হবে যে দুটোই সত্যি নাকি দুটোই ভুল, নাকি একটা সত্যি একটা ভুল। 4টে অপশন আছে, যেটা তোমার সঠিক বলে মনে হবে সেটা তুমি করবে, যাই করবে একটু ভেবে চিন্তে করবে। 4 নম্বর প্রশ্ন খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্য নির্গমন পর্যন্ত যে বিশেষ ক্রিয়াটি দেহে সম্পন্ন হয় তার কয়টি ধাপ আছে? অপশন এ 1, অপশন বি 5, অপশন সি 7, অপশন ডি 4। এবার আমরা প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে রয়েছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুষম খাদ্যে পুষ্টি উপাদানের আনুপাতিক পরিমাণ অনুযায়ী আইসিএমআর 2011 সঠিক বিকল্প নির্বাচন করো। ঠিক আছে, তো এই অপশনে দেখো তোমাদের দেওয়া আছে সুষম খাদ্য বলতে শর্করা 50 থেকে 60%, প্রোটিন থাকবে 30% আর ফ্যাট থাকবে 10%। ঠিক আছে, এই যে সঠিকভাবে দিয়েছে শর্করা, প্রোটিন, তারপরে ফ্যাট, পার্সেন্টেজ গুলো দেখো। বি অপশনে দেওয়া আছে সুষম খাদ্য বলতে শর্করা 50 থেকে 60%, প্রোটিন 10 থেকে 15%, ফ্যাট 20 থেকে 30%। এবার তুমি সুষম খাদ্যে যেটি পড়েছো আইসিএমআর 2011 অনুযায়ী কোন কত পার্সেন্টেজ করে বা শতকরা কত করে থাকে সুষম খাদ্য বলতে, সেটা তোমাকে মনে রাখতে হবে যে একটা সুষম খাদ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট কত শতাংশ করে থাকে। ঠিক আছে, তো সিতে দেখতে পাচ্ছ 50 থেকে 60%, প্রোটিনটা 20 থেকে 30%, ফ্যাটটা 30 থেকে 40%। আর ডিতে দিয়েছে সুষম খাদ্য বলতে শর্করা 30 থেকে 40%, প্রোটিন থাকছে 20 থেকে 30% আর ফ্যাট থাকছে 10 থেকে 15%। তো এবার তোমার যেটা সঠিক মনে হবে সেটা তুমি করবে। 6 নম্বরটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন যে সেটটা এটা তোমরা একটা সাজেশন হিসেবে ধরতে পারো, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একেবারে পরীক্ষা আসার মতো। আগের বারও কিন্তু অনেক প্রশ্নই কমন দিয়েছিলাম। তো 6 নম্বর যে প্রশ্নটি আছে জন্মের সময় সাধারণত ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া দরকার? অপশন এ 2.5 কেজি, অপশন বি 1.5 কেজি, অপশন সি 2 কেজি, অপশন ডি 3.5 কেজি। 7 নম্বর প্রশ্ন বাক্যগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরে বলেছে ক্যালিপার দ্বারা কোনো ব্যক্তির ওজন পরিমাপ করা হয়। 2 নম্বরে বলেছে একটি 6 মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুর বৃদ্ধির পর্যবেক্ষণ, বৃদ্ধি চিত্র দ্বারা। 3 নম্বরে বলেছে স্ট্যাডিওমিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা হয়। এবারে এটা তোমার যেখানে সত্য বলে মনে হবে। আর একটা 4 নম্বরটা আমি একটু বলে দিই, পরবর্তী পৃষ্ঠায় রয়েছে। 4 নম্বরটা হচ্ছে বিএমআই 18.5 এর নিচে হলে তার স্বাভাবিক পুষ্টি নির্দেশক। 4টি তোমাকে লাইন দিয়েছে, কোশ্চেনগুলোকে বোঝার চেষ্টা করবে, নইলে পরীক্ষার সময় যদি তুমি এরকম ধরনের কোশ্চেনগুলোকে বুঝতে যাও তাহলে উত্তর করার সময়টাও পেরিয়ে যাবে। তো এবার তোমাকে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। তো এবারে 4টের মধ্যে যেগুলো সত্য হবে তার পাশে তুমি ট্রু লিখবে, যেগুলো মিথ্যা হবে এরকম ভাবে ফলস লিখে রাখবে কোশ্চেনে। এবার উত্তরটা দেখো এখানে কি দিয়েছে, অপশনের দেখো এখানে দেখতে পাচ্ছ ভালো করে, 1 এর নিচে আছে এফ, 2 এর নিচে এফ, 3 এর নিচে এফ, 4 এর নিচে এফ। তুমি মনে করো দেখলে যে 1 নম্বরটা আমার মিথ্যা, 2 নম্বরটাও মিথ্যা, 3 নম্বরটাও মিথ্যা, 4 নম্বরটা আমি জানি সত্য।
এরকম যখন তুমি এই সিকোয়েন্সটাতে পেলে যে ফলস ফলস তারপর ফলস আবার ট্রু, তখন তুমি এই অপশনটা রাইট করবে ফলস 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 আবার ট্রু। তো তোমার যেটা হবে, তুমি যদি দেখো এই অপশনটা ঠিক হচ্ছে তাহলে এই অপশনটা করবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রতিটি বিকল্পে বিশেষভাবে কয়েকটি রোগকে দলবদ্ধ করা আছে, কোন বিকল্পটি ভুল? ঠিক আছে, এখানে 4টি বিকল্প দেওয়া আছে, যেটি ভুল সেটা তোমাকে বলতে হবে। এতে বলা আছে স্কারভি রাতকানা প্লেগরা, বিতে বলা হচ্ছে পিএম বেরিবেরি চিলোসিস, সিতে বলা হচ্ছে রক্তাল্পতা গলগন্ড হিমোসিডারোসিস, ডিতে বলা হচ্ছে সবকটি বিকল্প সঠিক, কোনোটিই ভুল নেই। তো তোমার যেটা সঠিক মনে হচ্ছে তুমি সেটা করবে। 9 নম্বর প্রশ্ন ABCDEF পদ্ধতিতে এফ কথাটির পূর্ণরূপ কি? অপশন এ ফাংশনাল অ্যাসেসমেন্ট, অপশন বি ফ্যাট অ্যাসেসমেন্ট, অপশন সি ফরেন এভুলেশন, অপশন ডি ফার্স্ট অ্যাসেসমেন্ট। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মেগাজুল ও কিলো ক্যালোরির মধ্যে কি সম্পর্ক? 1 মেগাজুল ইকুয়াল টু 2.40 কিলো ক্যালোরি, অপশন বি 1 মেগাজুল ইকুয়াল টু 2.40 কিলো ক্যালোরি, অপশন সি 1 মেগাজুল ইকুয়াল টু 0.240 কিলো ক্যালোরি, অপশন ডি 1 মেগাজুল ইকুয়াল টু 24 কিলো ক্যালোরি। 11 নম্বর প্রশ্ন একটি অ্যালডোজ শর্করার উদাহরণ দাও। অপশন এ ফ্রুক্টোজ, অপশন বি গ্যালাক্টোজ, অপশন সি অ্যালকোহল, অপশন ডি অ্যামিনো অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অবিজারণ ধর্মী শর্করা? 4টি আছে, অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ, অপশন ডি গ্যালাক্টোজ। এরপর পরবর্তী হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন বিকল্পটিতে সঠিক আদ্র বিশ্লেষণ দেখানো হয়েছে? অপশন এ সুক্রোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অপশন বি সুক্রোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, অপশন সি সুক্রোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস মল্টোজ, অপশন ডি সুক্রোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। 14 নম্বর প্রশ্ন একক শর্করার সাধারণ সংকেত কোনটি? দেখো CnH2O হোল n, অপশন বি দিয়ে আছে Cn-1 H2O হোল n-1, সি তে আছে অপশন সি তে আছে CnH2O হোল n, অপশন ডি তে আছে Cn-2 H2O হোল n-2। এই 4টে আছে। 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে কোন তন্তুটি জলে অদ্রবণীয়? অপশন এ পেকটিন, অপশন বি গাম, এটা গম হবে, ঠিক আছে, এটা গম হবে, অপশন সি সেলুলোজ, অপশন ডি মিউসিলেজ। ভালো করে পড়বে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বহু শর্করা অণুতে কোন ধরনের বন্ধনী উপস্থিত? অপশন এ পেপটাইড, অপশন বি গ্লাইকোসাইড সাইডিক, অপশন সি এস্টার, অপশন ডি এওসি উভয়। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের দেওয়া গঠনগত সংকেতটি কোন অণুর? অর্থাৎ এখানে দেখো একটা সংকেত দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার এটা তোমাকে দেখে বলতে হবে যে 4টি অপশনের মধ্যে কোনটা সংকেত, এইটা কি কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সিতে আছে মল্টোজ, ডিতে আছে গ্লাইকোজেন। 4টার মধ্যে কোনটা সংকেত এটা তোমাকে দেখে বলতে হবে। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন শর্করার প্রধান কাজ হলো অপশন এ শক্তি প্রদান করা, অপশন বি দেহে প্রোটিনের চাহিদা কমানো, অপশন সি কিটোসিস রোগ প্রতিরোধ করা, অপশন ডি কোনোটিই নয়। 19 নম্বর প্রশ্ন একটি লব্ধ শর্করার উদাহরণ হলো অপশন এ গ্লাইকোজেন, অপশন বি তন্তু, অপশন সি শর্করা, অপশন ডি ডেক্সট্রিন। 20 নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি দ্বি শর্করা? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি সুক্রোজ, অপশন সি সিটসার, অপশন ডি গ্লুকোজ। 19 নম্বর প্রশ্ন অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি কি বা মূলক দুটি হলো অপশন এ অ্যামিনো কিটোন, অপশন বি অ্যামিনো কার্বক্সিল, অপশন সি অ্যামিনো অ্যালডিহাইড, অপশন ডি অ্যামিনো হাইড্রোক্সিল। চলে যাব প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে বাকি প্রশ্নগুলি কি কি রয়েছে দেখো। চালের প্রোটিনে প্রশ্নপত্রটি একটু হেজি এসেছে, আমি বলে দিচ্ছি তোমরা শুনে শুনে খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিকঠাক যদি না বুঝতে পারো আমার কথার সাথে শুনে নাও তাহলে বুঝতে পেরে যাবে। চালের প্রোটিনে অভাব আছে, অপশন এ মিথাইলামিন, অপশন বি লাইসিন, অপশন সি এ ও বি দুটি, অপশন ডি কোনোটি নয়। পরবর্তী প্রশ্ন একটি সরল প্রোটিনের উদাহরণ হলো অপশন এ নিউক্লিয় প্রোটিন, অপশন বি ফসফোপ্রোটিন, অপশন সি গ্লোবিউলিন, অপশন ডি মেটালোপ্রোটিন। পরবর্তী প্রশ্ন প্রোটিন অণুতে নাইট্রোজেনের পরিমাণ কত? অপশন এ 54%, অপশন বি 22%, অপশন সি 75%, অপশন ডি 16%। পরবর্তী প্রশ্ন একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো অপশন এ ট্রিপ্টোফ্যান, অপশন বি অ্যালানিন, অপশন সি গ্লাইসিন, অপশন ডি কোনোটি নয়। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিজ্জ প্রাণীজ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয়? এখানে দেখো উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিনের দুটি পার্থক্য দিয়েছে। প্রথম পার্থক্য দিয়েছে প্রোটিনের গুণগত মান বেশি, আর প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে বলছে গুণগত মান কম।
2 নম্বর পার্থক্য বলেছে প্রোটিনের পরিমাণ বেশি, মানে উদ্ভিজ্জ ক্ষেত্রে, আর প্রাণীজ প্রোটিনের পরিমাণটা কম। এবারে দুটো পার্থক্যের মধ্যে কোনটা ভুল বা কোনটা ঠিক, নাকি দুটোই ভুল নাকি দুটোই ঠিক, সেটা তোমাকে কিন্তু 4টে অপশন থেকে যেটা তোমার সঠিক হবে সেটা তোমাকে বেছে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ধারণের কোন পদ্ধতি? প্রোটিনের গুণগত মান নির্ধারণ পদ্ধতি ইকুয়াল টু ওজন কতটা বাড়ছে বাই কতটা প্রোটিন খাওয়া হলো, ইকুয়াল টু গৃহীত প্রোটিন থেকে কতটা ওজন বাড়লো। এটা কোন পদ্ধতি? অপশন এ পিইআর, অপশন বি ডিসি, অপশন সি বিভি, অপশন ডি এনপিইউ। চলে যাবো পরবর্তী প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ যে একটা টেবিল দেওয়া আছে, একদিকে ক এবং একদিকে খ আছে। এখানে তোমাকে ম্যাচিং করতে হবে। কতে আছে সরল প্রোটিন, লব্ধ প্রোটিন, সংযুক্ত প্রোটিন এবং সম্পূর্ণ প্রোটিন। আর খ স্তম্ভে আছে ক্রোমোপ্রোটিন, গ্লিয়ার্ডিন, প্রোটিওস, আর অপশন ডি মানে ডি নম্বরে আছে তোমার ডিম। এবারে ম্যাচিং করার পর তুমি দেখবে এরকম ভাবে যেটার সঙ্গে যেটা ম্যাচিং হবে, ঠিক আছে, সেটা ম্যাচিং করার পর তুমি এখানের মধ্যে যে 4টি অপশন রয়েছে সেই 4টি অপশন তুমি বেছে নেবে। পরবর্তী প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। পরবর্তী পৃষ্ঠাতে রয়েছে পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বলেছে মানব দেহের ড্যাশ নামক অ্যামিনো অ্যাসিড থেকে নায়াসিন উৎপন্ন হয়। অপশন এ মিথিওনিন, অপশন বি থ্রিওনিন, অপশন সি লাইসিন, অপশন ডি ট্রিপ্টোফেন। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, কোনটি ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড? অপশন এ লাইসিন, অপশন বি ট্রিপ্টোফ্যান, অপশন সি থিওনিন, অপশন ডি মিথিওনিন। পরবর্তী প্রশ্ন, এইচডিএল পুরো কথাটি কি? হাই ডেন্সিটি লিপিড, হাই ডিলিউশন লাইপোপ্রোটিন, অপশন সি তে আছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর অপশন ডি তে আছে হাই ডিলিউশন লিপিড। এরপর পরবর্তী প্রশ্নতে আছে 32 নম্বর, লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস হলো। অপশন এ সূর্যমুখী তেল, অপশন বি সর্ষের তেল, অপশন সি সয়াবিন তেল এবং অপশন ডি আছে পাঠার মস্তিষ্ক। এর পরবর্তী প্রশ্ন 33 নম্বর বলেছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা যায় কত এবং কি কি ভাগে? দুটো প্রশ্নের উত্তর কিন্তু চেয়েছে, একটা হচ্ছে কত ভাগে আর কি কি ভাগে। দেখো এতে বলেছে 3, কি কি? পিইউএফএ, এমইউএফএ আর এসএফএ। অপশন বি তে বলেছে 2টি ভাগ, পিইউএফএ, এমইউএফএ। অপশন সি তে বলেছে 4টি ভাগ, এসএফএ, পিইউএফএ, এমইউএফএ, ইউএফএ। আর অপশন ডি তে বলছে ভাগই করা যায় না। তো তোমার যেটা সঠিক বলে মনে হয় তুমি সেটা উত্তর করবে। অবশ্যই এগুলো বাড়িতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজে তুমি বই থেকে সঠিকভাবে কিন্তু প্র্যাকটিস করবে। তোমরা যদি প্রশ্নগুলি সঠিকভাবে না পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরো একটা ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। 34 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রক্তে কোলেস্টেরলের আধিক্য ঘটিত রোগ কোনটি? অপশন এ স্কারভি, অপশন বি রিকেট, অপশন সি অ্যাথেরোস্ক্লেরোসিস, অপশন ডি বেরিবেরি। একেবারেই আজকের ভিডিও শেষ প্রশ্ন এবং প্রশ্নপত্রের 35 নম্বর প্রশ্ন। খুব সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক স্কুলে এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। 1 গ্রাম ফ্যাট জারণের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত? 4.1 কিলো ক্যালোরি, 4.3 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি, আর অপশন ডি তে আছে 8.2 কিলো ক্যালোরি। এই ছিল আজকের ভিডিওর তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একেবারে নিউট্রিশনের সম্পূর্ণ একটা প্রশ্নপত্র। যে ধরনের প্রশ্নপত্র তোমাদের আগাম পরীক্ষা স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রত্যেক স্কুলে কিন্তু আসতে চলেছে। তো তোমাদের প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে যাও। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই তোমরা যদি এই প্রশ্নপত্রটি পেতে চাও অবশ্যই আমাকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে নাও, সেখানে প্রশ্নপত্রটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে তোমরা বাড়িতে বসে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকলে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।